সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের কম্পিউটারের বা আইসিটির ৪র্থ নম্বর এবং শেষ ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত কম্পিউটার নেটওয়ার্ক সম্বন্ধে এবং বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা জানবো, যেমন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, অন্যান্য মাধ্যম। এরপর ইন্টারনেটের খুঁটিনাটি কিছু টার্ম আছে, সেগুলো সম্পর্কে জানবো। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। আমরা আজকে এমন একটা বিষয় আমাদের সিলেবাসে রয়েছে, টপিকে রয়েছে, যেটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা নিয়ে গত ৪১তম বিসিএস পরীক্ষায় কোশ্চেন আসছে, সেটা আমরা আলোচনা করব। সুতরাং আমাদের আজকের আলোচনাটা সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বলে দিব কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না। সো ফার্স্ট অফ অল, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার, এবং সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আর আমার বোর্ড ক্লিয়ার আছে কিনা, যাতে লিখলে আপনারা দেখতে পান। আর আজকে যেহেতু আপনাদের সাথে আমার শেষ ক্লাস, 4টা ক্লাসের শেষ ক্লাস, তো শেষ ক্লাস হিসেবে আপনারা যেটা করবেন, একটু কাগজ কলম নিয়ে বসবেন যদি সম্ভব হয়। আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, আশা করি সেগুলো আপনাদের কাজে লাগবে এবং সফলতার জন্য, বিশেষ করে আপনার চাকরির বাজারে যে ধরনের এখন প্রতিযোগিতা, সবাই পড়াশোনা করছে, তো কাকে টপকিয়ে কে সামনে যাবে সেই প্রতিযোগিতায় কিছুটা হলেও আপনাদেরকে সহযোগিতা করতে পারবে। তো আমি আপনাদের সাথে একটু কানেক্টেড হয়ে নেই এবং আপনাদের কমেন্টগুলো একটু দেখে নেই, তারপরে আমি শুরু করছি। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন 9 জন চাকরি প্রার্থী। সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আর আজকের ক্লাসে যারা এখনো উপস্থিত হননি, আমাদের টাইম তো অলরেডি হয়ে গেছে, যারা উপস্থিত হননি, আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা তাদেরকে একটু মেনশন করে দেন, যাতে সাথে সাথে ক্লাসটা করতে পারে। পরেও ভিডিও দেখতে পারবে, পরেও ক্লাসটা থাকবে, কিন্তু সাথে সাথে করতে পারলে সে কি বুঝতে পারলো নাকি বুঝতে পারলো না, বা কোনো কোশ্চেন থাকলে সেটা এখান থেকে সে সলভ করে নিতে পারবে। আর লাইভ দেখা আর ভিডিও দেখার মধ্যে যে একটু পার্থক্য আছে, সেটাও পূরণ হবে। তো এই মুহূর্তে 10 জন আছেন আমাদের আমার সাথে। আমি অনেকগুলো কমেন্টও পেয়েছি, আমি কমেন্টগুলো একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, অনেকেই কমেন্ট করেছেন যে সবকিছু ক্লিয়ার আছে, দেখা যাচ্ছে। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আর আমি আপাতত আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। দেশে যে মহামারী চলছে, আসলে কে কখন আক্রান্ত হয়, কার সাথে আর কার দেখা হয় না দেখা হয়, সেটা আসলে কেউ জানে না। তো সবাই সাবধান থাকবেন। আমরা আমাদের নিজেদের দায়িত্বটুকু মেনে চলবো। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, সাবধান থাকি, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। কারণ জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আমাদের কিছু করার নেই। তো আমাদের কাজ হচ্ছে সাবধান থাকা। সো আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। প্রথমেই আপনাদের জানতে হবে নেটওয়ার্ক কি। এই যে নেটওয়ার্ক শব্দটা শুধু যে কম্পিউটারের ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে বা ইন্টারনেটের ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে তা কিন্তু না। নেটওয়ার্ক মানে হচ্ছে সংযোগ স্থাপন, নেটওয়ার্ক মানে হচ্ছে যোগাযোগ স্থাপন। যারা বিজনেস করে
তাদের একটা বিজনেস নেটওয়ার্ক রয়েছে, অর্থাৎ অন্যান্য বিজনেসম্যানদের সাথে বা তাদের ক্লায়েন্টদের সাথে তাদের একটা যোগাযোগ রয়েছে, বা যে যেই কাজ করুক, যে পেশায় থাকুক, প্রত্যেকের একটা নেটওয়ার্ক রয়েছে। আপনারা যারা চাকরি প্রার্থী, আপনাদেরও একটা নেটওয়ার্ক রয়েছে, অন্য চাকরি প্রার্থীদের সাথে আপনারা যোগাযোগ করেন বেশি। কখন কি সার্কুলার হলো, কোনটার জন্য কি প্রিপারেশন নিচ্ছে, কে টিকলো কে না টিকলো, কোন পরীক্ষার রেজাল্ট কখন দিচ্ছে, কোন পরীক্ষা কখন হচ্ছে, এই যে ব্যাপারগুলো, এটাই হচ্ছে নেটওয়ার্ক। এখন আমরা কম্পিউটার জগতে বা ইন্টারনেট জগতে যদি নেটওয়ার্ক সিস্টেমটাকে চিন্তা করি, তাহলে সেম অ্যাজ একাধিক কম্পিউটার, দুই বা ততোধিক কম্পিউটার বা কম্পিউটার পেরিফেরালস, অর্থাৎ কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ পরস্পরের সাথে যে যুক্ত থাকে এবং তাদের মধ্যে ডাটা বা অন্যান্য বিষয়গুলো শেয়ার করা হয়, সেটাই হচ্ছে একটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক বিভিন্ন প্রকার থাকতে পারে। আপনারা জানেন যে আমাদের কম্পিউটার সিস্টেমের বাইরেও যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কও বিভিন্ন প্রকার আছে। কারো ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক রয়েছে। ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা যদি আমরা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেটওয়ার্ক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। মানে আমার বা আপনার নেটওয়ার্কের কথা যদি বলি, তাহলে আমাদের তো ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক না। এরকম কম্পিউটারের ক্ষেত্রেও এটা কি 1 কিলোমিটার জায়গা জুড়ে যতগুলো কম্পিউটার রয়েছে বা যারা যারা সংযুক্ত থাকতে চায় তাদের সংযোগ, নাকি শুধুমাত্র একটা বিল্ডিং এর সংযোগ, নাকি শুধুমাত্র একটা শহরের সংযোগ, নাকি ওয়ার্ল্ড ওয়াইড সংযোগ, এগুলোর উপর ভিত্তি করে নেটওয়ার্ককে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে সেগুলো সম্পর্কে জানবো। প্রথমে হচ্ছে পার্সোনাল। আমি একটু লিখে রাখি, সাথে সাথে লিখলে সুবিধা হবে। এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এবং এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। দেখেন, আমরা যদি মানুষের যোগাযোগের ব্যাপারগুলো চিন্তা করি, তাহলে প্রত্যেকের নেটওয়ার্ক কিন্তু সমান নয়। অনুরূপভাবে কম্পিউটার নেটওয়ার্কও সমান নয়। এই যে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে খুব ক্লোজলি তাদের যোগাযোগ যে সিস্টেমটা, সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখন লোকাল এরিয়া নেটওয়ার্কটার ব্যাপ্তি হতে পারে 1 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ 1 কিলোমিটারের মধ্যে যতগুলো কম্পিউটার, প্রিন্টার, অন্যান্য যন্ত্রাংশ আছে তাদের মধ্যে সংযোগ করাটা, তাদের মধ্যে ফাইল শেয়ার করাটা, তাদের মধ্যে অন্যান্য বিষয়গুলো শেয়ার করাটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটার রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ 1 কিলোমিটার হতে পারে বা একটু বেশি কম হতে পারে, অ্যারাউন্ড 1 কিলোমিটার। তাহলে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কের যদি একটা উদাহরণ দেই, তাহলে কি হতে পারে? ধরেন একটা অফিস কম্পাউন্ড, একটা ক্যাম্পাস হতে পারে, না ইউনিভার্সিটি ক্যাম্পাস বা একটা কলেজ ক্যাম্পাস। এই ক্যাম্পাসের কম্পিউটারগুলোর মধ্যে পরস্পরের সাথে বা অন্যান্য যন্ত্রাংশের মধ্যে যে যোগাযোগটা, সেটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়বে। এখন ধরেন ঢাকা সিটি বা চিটাগং সিটি অর এনি আদার বিগ অর স্মল সিটি, এই সিটিগুলোর মধ্যে যে কম্পিউটারগুলো আছে সেগুলোকে যদি পরস্পরের সাথে সংযোগ বা নেটওয়ার্ক সংযোগ করা হয় বা তথ্য আদান প্রদান করার জন্য তাদের মধ্যে যদি তথ্য আদান প্রদান করা বা শেয়ার করা হয়, তাহলে এটা হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা একটা শহর বা বড় বা ছোট সিটি হতে পারে, এইভাবে আপনারা যদি ধরে নেন, এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক,
ধরুন এটার রেঞ্জটা ওয়াইড হবে, অনেক বড় হবে। এটা শহর ছাড়িয়ে একটা দেশ, কয়েকটা দেশ বা ওয়ার্ল্ড এরকম হতে পারে। এই হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কের বিভাগ। এগুলো একটু পড়ে নিতে হবে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এবং কোনটা কতটুকু সীমাবদ্ধ, কোনটার এরিয়া কতটুকু, এইটুকু আপনাদেরকে এখান থেকে জানতে হবে। সবাই ওয়াইফাই এর নাম শুনেছেন। ওয়াইফাই, WIFI। অনেক সময় এই বানানটা অনেকের ঠিক থাকে না, সেজন্য এটা একটু ঠিকঠাক ভাবে বানানটা লিখতে হবে। এটা হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা সম্পর্কে আপনারা একটু জেনে নেবেন যে ওয়াইফাই নেটওয়ার্ক কি ধরনের নেটওয়ার্ক। আসতে পারে ওয়াইফাই নেটওয়ার্ক, ওয়াইফাই তো আমরা সবাই চালাই এখন, ওয়াইফাই অ্যাভেলেবেল। আসতে পারে ওয়াইফাই নেটওয়ার্ক কি ধরনের নেটওয়ার্ক। আপনাদের কাছে যাদের কাছে মার্স ফরওয়ার্ডের কম্পিউটারের যে বইটা রয়েছে, সেই বইটা যাদের কাছে রয়েছে তাদের জন্য কিন্তু আমার এগুলো বিস্তারিত বলতে হবে না। যেগুলো বোঝানোর ব্যাপার রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আর যাদের কাছে বইটা নাই তাদের জন্য আমার কথা বলতে হবে। আমি আগে একটু দেখি কাদের কাছে বইটা আছে, কাদের কাছে নাই। আপনারা একটু কমেন্ট করে জানান, তাহলে আমাদের আজকের আলোচনাটা সুবিধা হবে। সব বিষয় নিয়ে আমি কথা বলতে গেলে সময় হবে না, আর যদি অপ্রয়োজনীয় হয় কথাটা তাহলে সেটা না বলাই বেটার। সুতরাং আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান কার কাছে বইটা আছে, কার কাছে নাই। কমেন্ট গুলো একটু দেখে নেই। ভেরি গুড। তাহলে সবার কাছেই রয়েছে। তাহলে এইখান থেকে কোন কোন লাইন, কোন কোন তথ্য আপনি পড়বেন সেটা আমি বলে দিচ্ছি। আপনি ওয়াইফাইতে যান, ওয়াইফাইতে গিয়ে দেখেন এটা কি ধরনের নেটওয়ার্ক, এটা কি ল্যান নাকি ওয়ান নাকি প্যান, নাম্বার ওয়ান। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ওয়াইফাই কোন কম্পিউটারে বা কোন ল্যাপটপে ওয়াইফাই সংযুক্ত করার শর্ত কি। এক্স্যাক্টলি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে পারে যে কোন ল্যাপটপে বা কম্পিউটারে ওয়াইফাই কানেক্ট করার শর্ত কি, কম্পিউটার বা ল্যাপটপে কি থাকতে হবে। তাহলে এখান থেকে দুইটা জিনিস, এটা হচ্ছে ওয়াইফাইটা কি ধরনের নেটওয়ার্ক, আমাদের প্রথমে নেটওয়ার্কের বিভিন্ন ভাগ করলাম কি ধরনের নেটওয়ার্ক, আর হচ্ছে কি থাকলে ওয়াইফাই ইউজ করা যাবে। আর আরেকটা তথ্য রয়েছে, এর স্ট্যান্ডার্ড মান করতে পারেন অতিরিক্ত হিসাবে, সমস্যা নেই। শারমিন রহমান শামা, হ্যাঁ এক্স্যাক্টলি, যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলোই বলবো। আমি সবসময় আমার নিজের প্রস্তুতির ক্ষেত্রেও, আমার নিজের বিসিএস প্রস্তুতির ক্ষেত্রেও আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি পুরো সিলেবাস পড়ি নাই কখনো।
সিলেবাস থেকে বা টপিক থেকে অনেক কিছু বাদ দিয়েছি, যেগুলো পড়েছি। ধরেন আমি যদি আপনাকে বলি যে আমি যখন বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন নিয়েছি, আমি ইংরেজিতে দুটো অংশ আছে, একটা হচ্ছে গ্রামার সাইড আর একটা হচ্ছে সাহিত্য। আমি ইংরেজি সাহিত্যের জন্য কিছুই পড়িনি একদম। তখন অ্যাকচুয়ালি 100 নম্বরের কোশ্চেন ছিল 34তম বিসিএস পর্যন্ত, 35তমতে আবার 200 শুরু হয়েছে। এরপর এখন এখন দেখবেন যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছে অনেকেই কিন্তু নৈতিকতা সুশাসন পড়তেছে না। আমি নিজেও অনেকে সাজেস্ট করছি যে নৈতিকতা সুশাসন পড়া দরকার নেই। ওখান থেকে যে কোশ্চেন আসবে সবসময় কনফিউজিং, পড়লেও আপনি পারতে পারেন, না পড়লেও আপনি পারতে পারেন, পড়লেও আপনি না পারতে পারেন, না পড়লেও আপনি না পারতে পারেন। সুতরাং এইগুলো নিয়ে সময় নষ্ট করা দরকার। যেখানে সময় দিতে হবে, যেখানে সময় দিলে কাজে লাগবে, সেই জায়গাগুলো স্ট্রং করতে হবে। তো এই জন্য আমি বলছি যে গুরুত্বপূর্ণ টপিকস গুলো অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব যে এই জায়গা থেকে এইভাবে কোশ্চেন আসতে পারে। তো এখান থেকে আমি ওয়াইফাই থেকে যেটা বললাম যে ওয়াইফাই থেকে জানবেন হচ্ছে যে ওয়াইফাই ফুল মিনিংটাও জেনে ফেলেন, এখানে দেয়া আছে। এরপরে আপনি জানবেন যে কম্পিউটার বা ল্যাপটপে কি থাকলে ওয়াইফাই সংযুক্ত করা যায়, কি না থাকলে শর্ত। এরপরে আপনি জানবেন যে ওয়াইফাই কি ধরনের নেটওয়ার্ক। ব্যাস এইটুকুই। অনেক কথা আছে, অনেক কথার মধ্যে মূল কথাটুকু আপনার জানতে হবে। এরপর ওয়াইফাই এর পরে দেখেন ওয়াইম্যাক্স নিয়ে আমরা কথা বলবো। ওয়াইফাই এর পরে ওয়াইম্যাক্স দেখেন। ওয়াইম্যাক্স এ এখান থেকে কি কি করতে হবে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। ওয়াইম্যাক্স থেকে করতে হবে প্রথমত ওয়াইম্যাক্স এর ফুল মিনিংটা তো করতেই হবে। ওয়াইম্যাক্স এর ফুল মিনিংটা করতে হবে। এরপর এটা কত সালে কে সৃষ্টি করছে আমাদের দরকার হবে না। এবং এটা যে তরঙ্গ আকারে প্রবাহিত হয়, তরঙ্গ আকারে প্রবাহিত হয় এবং উচ্চ গতির ব্রডব্যান্ড প্রযুক্তি বা তারবিহীন, এটা একটা তারবিহীন প্রযুক্তি। ওয়াইফাইও কিন্তু তারবিহীন প্রযুক্তি, আবার ওয়াইফাইতে তারও লাগানো যায়, ঠিক আছে। কারণ আমাদের মডেমের পরে, মডেম পর্যন্ত আমাদের তার সংযুক্ত করা হয়, মডেমের পরে কিন্তু আমাদের তার সংযুক্ত করতে হয় না। মডেম থেকে আমাদের ডিভাইস গুলোতে পাসওয়ার্ডের মাধ্যমে আমরা নিতে পারি। ওয়াইম্যাক্সটা কমপ্লিটলি একটা তারবিহীন পদ্ধতি, তরঙ্গ আকারে যায়। এই জিনিসটা আপনাকে জানতে হবে। দ্রুত গতির ইন্টারনেট এটা। এবং হ্যাঁ, এর কার্যক্ষমতা আন্ডারলাইন করেন। এর কার্যক্ষমতা 30 মাইল বা 50 কিলোমিটার, মানে 30 মাইল বা 50 কিলোমিটার পর্যন্ত থাকে ওয়াইম্যাক্সটা। এরপরে পরের লাইনটা দেখেন, অতি দ্রুত তথা 80 মেগাবাইট পার সেকেন্ড, এমবিপিএস, মেগাবাইট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে 80 মেগাবাইট গতিতে ডাটা স্থানান্তর করতে পারে। এবং এটা একটা ওয়্যারলেস ম্যান তৈরিতে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরিতে এটা ব্যবহৃত হয়। আগেরটা কি ছিল, এটা কি ছিল, ওয়াইফাই ওয়াইম্যাক্স, দুটা মিল করে পাশাপাশি লিখেন। যেভাবে করবেন আপনারা একটা ছক করবেন, ছক করে এই ওয়াইফাই ওয়াইম্যাক্স এর তথ্যগুলো পাশাপাশি লিখবেন। কোনটা কোন মানে দুইটার বৈশিষ্ট্য তো এক হবে না, যেগুলো এক হবে সেগুলো তো পাশাপাশি থাকবে, যেগুলো এক না হবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো পাশাপাশি। তো ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর তথ্যগুলো আপনি পরীক্ষার সময় আপনি ভুলে যেতে পারেন, একটার মধ্যে একটা চলে আসতে পারে। ওকে, এখন আমাদের রয়েছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখেন, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মধ্যে আপনি দেখবেন এটা বিজনেস রিলেটেড একটা ব্যাপার। ধরেন একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটা কি করে, সেই কোম্পানিটা বিভিন্ন ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে থাকে। কি ধরনের সার্ভিস দিয়ে থাকে? সে স্ট্রাকচারাল সার্ভিস দিতে পারে, সে সফটওয়্যারের সার্ভিস দিতে পারে, ইন্টারনেট প্রোভাইড করতে পারে। এই ধরনের যে সার্ভিস দেয়, এটাই হচ্ছে আপনার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। অর্থাৎ সার্ভারের মধ্যে, সার্ভার মানে হোস্ট, যে দিবে আর কি, সার্ভারের মধ্যে এবং ক্লায়েন্টের মধ্যে যে নেটওয়ার্কটা গড়ে ওঠে সেটা হলো ক্লায়েন্ট সার্ভিস নেটওয়ার্ক। এই এক্স্যাক্টলি এই জিনিসটাই এবার 41তম বিসিএস পরীক্ষায় আসছে। ক্লায়েন্ট সার্ভিস নেটওয়ার্ক এর প্রকারভেদটা আসছে, ক্লায়েন্ট সার্ভিস নেটওয়ার্কের প্রকারভেদটা আসছে। দেয়া ছিল যে কোনটি ক্লায়েন্ট সার্ভিস নেটওয়ার্কের অন্তর্ভুক্ত না, এরকম একটা কোশ্চেন, কিন্তু তিনটা প্রকারভেদ দেয়া ছিল। 4 নম্বরে অপশনে দেয়া ছিল যে উপরের সবগুলো, তিনটা দেয়া ছিল, তিনটাই আছে, এবং 4 নম্বরে দেয়া ছিল উপরের সবগুলো। সেগুলো নিয়ে আমি একটু কথা বলছি। ক্লায়েন্ট সার্ভিস নেটওয়ার্ক,
ওকে, এটা কি ধরনের সেবা দিয়ে থাকে সেই সেবা সম্পর্কে আমি একটু কথা বলি। একটা হচ্ছে, একটু লিখে রাখেন, ক্লায়েন্ট সার্ভিস নেটওয়ার্ক কি ধরনের সেবা দিয়ে থাকে। একটা হচ্ছে অবকাঠামোগত সেবা, ইংরেজিতে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস। আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা দিয়ে থাকে। আরেকটা হচ্ছে সফটওয়্যার সেবা দিয়ে থাকে। তিন ধরনের সেবা। কি কি সেবা? একটা হচ্ছে অবকাঠামোগত সেবা, আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, আরেকটা হচ্ছে সফটওয়্যার সেবা। এইটাই আসছিল যে ক্লায়েন্ট সার্ভিস কি কি দিয়ে থাকে। এই তিনটা দিয়ে 14 নম্বর অপশনটা ছিল যে উপরের সবগুলো। যারা জানে তারা জানে যে এটা তিনটা জিনিস দিয়ে থাকে, তারা সবগুলো দিয়েছে। যারা জানে না তারা জানে না, যে কোনো একটা দিয়ে নেগেটিভ মার্কিং খেয়েছে। সো আমাদের এটা গেল। এরপরে এখান থেকে ক্লায়েন্ট সার্ভিস নেটওয়ার্ক থেকে এটাই, যেটা তিন ধরনের সেবা দিয়ে থাকে, তিন ধরনের সেবা। আর এখান থেকে আর গুরুত্বপূর্ণ কিছু পড়া লাগবে না, কারণ এটা তো একটা বিজনেস ব্যাপার। একটা হোস্ট থাকবে আর কতগুলো ক্লায়েন্ট থাকবে। হোস্ট তাদেরকে বিভিন্ন ধরনের সেবা দিবে, চাহিদা মাত্র পাবে, অর্থাৎ যখন চাবে তখনই তারা রেডি থাকবে দেওয়ার জন্য। এই হচ্ছে ক্লায়েন্ট সার্ভিস নেটওয়ার্ক। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা এখন যে যোগাযোগের মাধ্যমে আপনারা এই ক্লাসটি দেখছেন, আমি ক্লাসটি নিচ্ছি, সেটা হচ্ছে ফেসবুক। এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। এরকম আমাদের কিন্তু অনেক রয়েছে, যেমন ধরেন ফেসবুক এবং ইউটিউব। এই দুটো দিয়ে একটা কোশ্চেন আসছিল একবার, যে নিচের কোনটা ভিন্ন? ফেসবুক, টুইটার, এরপর আরেকটা কি যেন ইনস্টাগ্রাম বা এরকম একটা কি ছিল, আর চতুর্থ অপশনে ছিল আপনার ইউটিউব। এখন দেখেন বাকিগুলা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব কিন্তু ভিন্ন জিনিস। ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। সো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যদি আমরা ধরি, তাহলে ফেসবুক কত সালে চালু হয়েছে? ফেসবুক কে চালু করেন, অর্থাৎ ফেসবুকের নির্মাতা কারা ছিলেন? যে তিনজন ছিলেন, তিনজনের মধ্যে একজনের নাম সবাই জানে, যে ফেসবুকের এপ ছিলেন সেও জানে, বাকি দুজনের নাম জানতে হবে আপনার, কারণ এরা হচ্ছে সহ প্রতিষ্ঠাতা। যেমন 41তম বিসিএস বা এরকম একটা পরীক্ষায় আসছিল যে আপনার ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা কে? বাংলাদেশের একজন ছিল, ঠিক আছে, বাংলাদেশি বংশোদ্ভূত একজন ছিল। এই জন্য মেন যে প্রতিষ্ঠাতা তার নাম কিন্তু সবাই জানে, সহ প্রতিষ্ঠাতা যে দুজন আছে তাদের নাম আপনাদেরকে জেনে ফেলতে হবে। তাহলে এখান থেকে আর কি জানতে হবে? সদর দপ্তর কোথায়? তাহলে কত সালে চালু হলো, কারা কারা এটার সাথে যুক্ত ছিল, এবং এটার সদর দপ্তর কোথায়? ফেসবুক সম্পর্কে আর বিস্তারিত কিছু জানার দরকার নেই। আরেকটা তথ্য সেটা সবাই জানেন, যে এটা হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। এরপর রয়েছে আমাদের সুবিধা। ফেসবুকের সুবিধা পড়ার দরকার নেই, সুবিধা সবাই জানেন, সবাই এখানে যা লেখা আছে তার চেয়ে অনেক বেশি জানেন কি কি সুবিধা আছে। এরপর আছে টুইটার। টুইটারে দেখবেন যে টুইটারের একটা স্লোগান আছে, এখানে দেয়া আছে স্লোগানটা কি, হোয়াট ইজ হ্যাপেনিং, টুইটারের স্লোগান। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এবং টুইটারে সর্বোচ্চ কত শব্দের বা টুইটারে সর্বোচ্চ কত অক্ষরের বার্তা প্রেরণ করা যায়, টুইটারে সর্বোচ্চ কত অক্ষরের বার্তা প্রেরণ করা যায়, এটা একটা ইম্পর্টেন্ট। এরপর টুইটার তারা প্রতিষ্ঠাতা, সহ প্রতিষ্ঠাতা, এটা জানবেন। এবং আর কি, কত সালে যাত্রা শুরু করে? 2006 সালের মার্চে যাত্রা শুরু করে, এটা জানবেন। আর দরকার নেই। ইনস্টাগ্রাম সম্পর্কে জানবেন যে ইনস্টাগ্রাম উদ্ভাবন করেন কে? কেভিন স্ট্রিম এবং মাইক স্পিনজার এখানে রয়েছে। আর এটার মাধ্যমে সহজে ছবি, ভিডিও ও সামাজিক যোগাযোগের অন্য মাধ্যমগুলোতে, মানে অন্যান্য সাইটগুলোতে সহজেই শেয়ার করা যায়। এই দুইটা। লিঙ্কডইন কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা ফেসবুক, টুইটারের চেয়ে বেশি। কারণ লিঙ্কডইন হচ্ছে আপনারা যদি চাকরি খুঁজছেন, এই চাকরি রিলেটেড বা পেশাজীবীদের একটা
মাধ্যম পেশাজীবীদের সাথে যোগাযোগ করা। দেখবেন যে লিঙ্কডইনে ঢুকলেই আপনাকে একটা প্রোফাইল তৈরি করতে বলবে। ওই প্রোফাইলের মধ্যে আপনার যত ধরনের যোগ্যতা আছে বা যত ধরনের একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে সবকিছু দিয়ে ছবি দিয়ে সুন্দর করে সাজাতে পারবেন। এবং এই লিঙ্কডইন থেকে এখন বেসরকারি বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কিন্তু এই লিঙ্কডইন থেকে খুঁজে খুঁজে তারপরে কিন্তু তাদের কর্মী নিয়োগ করে। সো এই লিঙ্কডইন সম্পর্কে জানতে হবে। এটা যদিও আমাদের আমাদের মানুষজন এখনো যদিও লিঙ্কডইনে অতটা বেশি অভ্যস্ত না বা অতটা বেশি সংযুক্ত না, সবাই ফেসবুকের সাথেই বেশি সংযুক্ত এবং কেউ কেউ টুইটার ইউজ করে, ইনস্টাগ্রাম ইউজ করে। তাহলে এটা হচ্ছে প্রথম লাইন যেটা দেখবেন পেশাজীবীদের সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইট। আপনার যখন এই কোশ্চেনটা এভাবে আসবে, নিচের কোনটি পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট? আমরা যখন সবাই জানি যে ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক থাকবে ধরেন ক অপশনে কি হবে? ওই পেশাজীবীর চোখে পড়বে না বা আপনি এটা জানেনই না। ওকে, তখন কিন্তু সবাই ফেসবুক দিবে, একবার কনফার্ম হয়ে ফেসবুক দিবে। সো বি কেয়ারফুল। এখানে এই লাইনটা মুখস্থ করে ফেলবেন যে লিঙ্কডইন হচ্ছে পেশাজীবীদের, শুধুমাত্র পেশাজীবীদের সামাজিক যোগাযোগের একটা প্ল্যাটফর্ম। এরপরে এটা আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কবে এটা দিবেন। এরপরে প্রতিষ্ঠাতা, সবগুলোরই প্রতিষ্ঠাতা জানতে হবে। ব্যবহারকারীর সংখ্যা প্রায় 300 মিলিয়ন। ব্যবহারকারীর সংখ্যা প্রায় 300 মিলিয়ন। বুঝতেই পারছেন পুরো ওয়ার্ল্ডে ব্যবহারকারীর সংখ্যা 300 মিলিয়ন। এই তথ্যটা ভেরিফাই করে নেবেন। এই তথ্যটা ভেরিফাই, আমি ভেরিফাই করার সময় পাইনি, এই তথ্যটা আপনারা ভেরিফাই করে নেবেন যে কতজন লিঙ্কডইন ইউজ করে, এটা দরকার। এই তথ্যটা ভেরিফাই করে নেবেন, কারণ এটা যদি 3 মাস আগের যদি তথ্য হয়ে থাকে, দেখুন 3 মাস পরে এটার পরিবর্তন হয়েছে। ওকে, অন্য জায়গা থেকে, অন্য সোর্স থেকে এটা ক্লিয়ার করে নেবেন। এরপর ই কমার্স। এখন কিন্তু ই কমার্সের যুগ। এই করোনা আসার আগে থেকেই শুরু হয়েছে। করোনা আসার পরে মানুষ কমপ্লিটলি ডিপেন্ড অন ই কমার্স। মানুষ কমপ্লিটলি ই কমার্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আপনি এখন ঘরে বসে বাজার করতে পারছেন। ই কমার্স, ই দিয়ে কি বোঝায়? ইমেইল। ই কমার্স, ইমেইল। এই ই দিয়ে কি বোঝায়? ই দিয়ে বোঝায় ইলেকট্রনিক মেইল, ইলেকট্রনিক কমার্স। মানে হচ্ছে আপনি কি বলে এটাকে, ইন্টারনেট মার্কেটিং এই জাতীয় শব্দ বলা যেতে পারে। যে আপনি ইন্টারনেটের মাধ্যমে বা ইলেকট্রনিক মাধ্যমে আপনি আপনার ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন। তাহলে ই কমার্সের এখান থেকে লিখিত পরীক্ষা, যদি কোথাও লিখিত, এটা পড়ে ফেলবেন, যদি কোথাও লিখিত পরীক্ষা, আপনারা তো শুধু প্রাইমারিতে পরীক্ষা দিবেন না, সব জায়গায় পরীক্ষা দিবেন। যদি কোথাও লিখিত পরীক্ষা থাকে তাহলে কিন্তু ই কমার্স নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে দেয়, অনেক জায়গায় দেয়। লিখিত পরীক্ষা থাকলে ই কমার্স নিয়ে 2 মার্ক বা 5 মার্কসের। সুতরাং ই কমার্সের এখানে আমাদের যেটা দেয়া আছে, এটার বাইরেও আপনি ই কমার্স নিয়ে সুন্দর একটা আর্টিকেল তৈরি করবেন 1 পেজে। সেখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিবেন, এটা রাখবেন লিখিত পরীক্ষা। এবং এখান থেকে প্রিলিমিনারি কোশ্চেন হওয়ার মতো তেমন কোনো কোশ্চেন নাই, এখান থেকে লিখিত পরীক্ষার কোশ্চেন হয়। ওকে, তারপর আমাদের ই কমার্স সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে। ই কমার্সের প্রকার ভেদটা আপনি এখান থেকে জেনে রাখতে পারেন, ই কমার্স কত প্রকার হতে পারে। এটা প্রিলিমিনারিতে আসতে পারে, তাও লেস ইম্পর্টেন্ট। ওকে, এটা ই কমার্সটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো রিটেন পরীক্ষার জন্য। মোবাইল ফোন প্রযুক্তি, মোবাইল ফোনের আপনি প্রজন্মগুলো করে ফেলবেন। আমরা যখন কম্পিউটারের প্রথম ক্লাসটা নিয়েছি, কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম আমরা দেখেছি। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, অর্থাৎ 1G 2G 3G, ওই জি দিয়ে কিন্তু আমরা জেনারেশন বুঝি। আমরা বলি যে 4G নেটওয়ার্ক, অনেকেই জানে না যে 4G মানে 4 জেনারেশন। ওকে, মোবাইলের এরকম অনেকগুলো জেনারেশন রয়েছে এখানে যেটা দেয়া আছে। তার বাইরেও আপনারা এই গুগলে ঘাটলে, গুগল থেকে আপনারা কিন্তু কমপ্লিটলি পেয়ে যাবেন মোবাইল জেনারেশন গুলো। এই প্রত্যেকটা জেনারেশনের আমরা কম্পিউটারে যেমন দেখেছিলাম যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে আসার সময় গুরুত্বপূর্ণ কিছু হয়েছে, নরমাল জিনিস হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু হয়েছে। যেমন রেজিস্টার থেকে আইসি থেকে ইন্টিগ্রেটেড সার্কিট থেকে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, এইভাবে আগাইছে। মেমোরি গুলো, প্রসেসর গুলো এইভাবে আগাইছে। মোবাইলের ক্ষেত্রেও কিন্তু এরকম ভাবে বিভিন্ন
কি রয়েছে, জেনারেশন রয়েছে, জেনারেশন গুলো করে নেবেন। এখানে যেগুলো রয়েছে এইখান থেকে আরেকটু ডেভেলপ করে আপনার জেনারেশন গুলো শিখে নেবেন। তো এখানে যেগুলো রয়েছে এর মধ্যে হচ্ছে আপনার যেমন প্রথম জেনারেশন কখন শুরু হয়, দ্বিতীয় জেনারেশনের সুবিধাগুলো কি কি ছিল, তৃতীয় জেনারেশনের সুবিধা কি, চতুর্থ জেনারেশনের সুবিধা কি, এখানে খুব সংক্ষিপ্ত ভাবে দেয়া আছে। আপনারা এখান থেকে মানে এর বাইরেও গুগল থেকে কিছু তথ্য নিয়ে এটা কমপ্লিট করবেন। এরপর সাইবার অপরাধ। সাইবার অপরাধের ক্ষেত্রে আমাদের একটা সাইবার অপরাধের আইন আছে বাংলাদেশে। হ্যাঁ, এটা যদিও বিজ্ঞান পরীক্ষায় বা আমাদের কম্পিউটার পরীক্ষায় না আসলেও এটা আপনার অন্য পরীক্ষা আসতে পারে, কারণ এখন সাইবার অপরাধ নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হচ্ছে। আসলে প্রশ্ন করার সময় প্রশ্নকর্তারা কি নিয়ে আলোচনা করে বলেন? আপনাকে যদি প্রশ্ন করতে দেয়া হয় তাহলে আপনি কি নিয়ে প্রশ্ন করবেন? প্রশ্ন করবেন যে জিনিসটা আপনি জানেন, যে জিনিসটা এখন আলোচিত হচ্ছে, যে জিনিসটা কয়েকদিন আগে আলোচনা হয়েছে। প্রশ্ন করার সময় আপনার মাথায় যেটা ক্লিক করবে আপনি ওইভাবে কিন্তু কোশ্চেন করবেন। এখন আমাদের যারা কোশ্চেন করেন তারা খুবই বিজ্ঞ এবং খুবই এক্সপিরিয়েন্সড লোক, সুতরাং তারা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের দৈনন্দিন খবর রাখেন। কোন টেকনোলজি আসলো না আসলো এগুলো কিন্তু তারা পেপার পত্রিকা করেন। দেখবেন যে যারা সিনিয়র অফিসার রয়েছেন তারা কিন্তু ফুটায় ফুটায় পত্রিকা পড়ে, তাদের টাইম থাকে পত্রিকা পড়ার, কারণ দে আর ডিসিশন মেকার। একটা অফিসের মধ্যে ধরেন একটা সেন্ট্রাল অফিসের মধ্যে, ধরেন আমার অফিস বনানো অফিস বলবেন, সেন্ট্রাল অফিসের মধ্যে দুই ধরনের ব্যক্তি থাকে। এক ধরনের হচ্ছে ডিসিশন মেকার, আর এক ধরনের হচ্ছে কি এই ডিসিশনটা কি করবে, ইমপ্লিমেন্ট করবে, ডিসিশনটা ইমপ্লিমেন্ট করবে। তো সিনিয়ররা ডিসিশন মেকার, তাদের অনেক কিছু জানতে হয়, অনেক কিছু করতে হয়। তো এই লেভেলের লোকগুলাই কিন্তু যখন কোশ্চেনের সাথে যুক্ত থাকবে তখন কিন্তু তারা চারপাশে কি ঘটছে, কি টেকনোলজি আসছে, কি না আসছে এগুলো সম্পর্কে তাদের ধারণা রয়েছে। সুতরাং এই জিনিসগুলো যে মোবাইল জেনারেশন, সাইবার অপরাধ কোন কোন ধারায় আছে এগুলো একটু জেনে নেবেন। সাধারণ জ্ঞানের প্রশ্নে আপনার এখান থেকে থাকতে পারে সাইবার অপরাধ। আর আমাদের এখানে সাইবার অপরাধের তেমন কিছু নাই। এটা যদি লিখিত পরীক্ষা হতো তাহলে সাইবার অপরাধ কি ব্যাখ্যা করো এরকম একটা ব্যাপার চলে আসতে পারতো। আর এখানে আমাদের ওরকম সাইবার অপরাধের জন্য প্রিলিমিনারির জন্য কোনো ধরনের কোশ্চেন আমার মনে হয় আসবে না। তো এখানে একটা আসতে পারে, সংজ্ঞাগত একটা কোশ্চেন আসতে পারে যে ইন্টারনেট ব্যবহার করে, মোবাইল, ল্যাপটপ এগুলো ব্যবহার করে যদি মানুষকে হ্যারাস করা হয় তাহলে সেটা কি ধরনের কি। এটা সবাই জানে যে এই ধরনের জিনিস নিয়ে যদি মানুষকে হ্যারাস করা হয় এটা সাইবার অপরাধ। অপশনে যদি সাইবার অপরাধ থাকে এটার জন্য কারো পড়াশোনা করার দরকার নেই। সুতরাং এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা কম। আর যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে বুঝবেন এটা হচ্ছে কি ধরনের কোশ্চেন, এটা গরিবের কোশ্চেন। অর্থাৎ এটাকে বলা যায় যে সবাই পারবে, সবাই যেটা ভাগে পাবে। হ্যাঁ, এরকম। তো এরপর আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখতেছি, রোবোটিক্স। আপনারা জানেন যে এখন রোবট একটা প্রোগ্রামের মাধ্যমে দেখা যাচ্ছে একটা মানুষের মতো বা অন্যান্য জীবের মতো বা যে কোনো আকৃতি হতে পারে, সে কি করে তার ভিতরে প্রোগ্রামিং করে কতগুলো ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে এরকম হইলে তুমি এরকম করবা, এরকম হইলে এরকম করবা। হ্যাঁ, রোবট কিন্তু সিকিউরিটি গার্ড আছে বিভিন্ন দেশের আপনার শপিং মল গুলোতে। হ্যাঁ, তো এগুলো যেভাবে প্রোগ্রামিং করা থাকে সেগুলো সেই হিসাবেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। এই ব্যাপারটাকে, এই যে এগুলোর ডিজাইন, এগুলো নিয়ে কাজ করা, এগুলোকে রোবোটিক্স বলে। সাবজেক্ট যেটা রোবট নিয়ে আলোচনা করে, রোবটের গঠন কার্যক্রম বিস্তারিত নিয়ে আলোচনা করে। এখন আমাদের এর বাইরে আমাদের যতগুলো আমাদের আলোচনা হলো এর বাইরে আরো কিছু টপিক ছিল আমাদের। সেটা হচ্ছে দেখেন আপনারা আলোচ্য বিষয় দেখেন, এখানে দেয়া নাই। হ্যাঁ, আলোচ্য বিষয় একটু দেখেন। সেটা হচ্ছে হাব, ইন্টারনেটের হাব কি, গেটওয়ে কি, রাউটার কি, মডেম কি। এক্স্যাক্টলি রাউটার কি আপনারা সবাই জানেন, মডেম কি আপনারা সবাই জানেন, বাট আপনাদেরকে একটু হাব কাকে বলে এটা জানেন কে কে? হাব এটা হচ্ছে একটা সেন্টার। এটা হচ্ছে একটা সেন্টার। ধরেন 5টা কম্পিউটার একসাথে কানেক্টেড হবে। কানেক্টেড হওয়ার মধ্যে একটা মেইন কম্পিউটার থাকবে যেটার মধ্যে যেটা একটু পাওয়ারফুল থাকবে, সকল তথ্য রিসোর্স সবকিছু থাকবে। সেটাকে হাব বলবো, সেটাকে বলবো হাব, যেখান থেকে অন্যরা বিভিন্ন ডকুমেন্ট বা তথ্য শেয়ার করবে। ওকে, গেটওয়ে হচ্ছে পথ। দুইটা কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য যে কানেক্টিভিটি, যে পথটা, এটি হচ্ছে সংক্ষেপে গেটওয়ে। এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নেই।
এখন আমরা ইন্টারনেট প্রোটোকল করব। ইন্টারনেট প্রোটোকলে কতগুলো টার্ম আছে, এই টার্মগুলো আমি লিখে দিব, আপনাদের এখান থেকে জানতে হবে। ইন্টারনেট প্রোটোকল, আচ্ছা প্রথমে আমরা একটু প্রোটোকল নিয়ে আলোচনা করি। প্রোটোকল বলতে কি বুঝেন? কেউ কে আছেন যে প্রোটোকল বলতে কি বুঝেন আমাকে একটু বলেন তো, তারপর আমরা ইন্টারনেট প্রোটোকল কাকে বলে এটা যদি আপনি বুঝেন, ধরেন একটু সিনিয়র অফিসারদের প্রোটোকল অফিসার থাকে, প্রোটোকল প্রোটোকল দেয়, সেই প্রোটোকল। আবার আমরা বলি যে প্রোটোকল সাইন হয়েছে বা এরকম কিছু। তো এই প্রোটোকল বিভিন্ন ভাবে ইউজ হয়, এই জন্য আমার প্রশ্নটা করে যে প্রোটোকল মানে আপনি কি বুঝেন। প্রোটোকল মানে যদি বুঝেন তাহলে ইন্টারনেট প্রোটোকল আপনি বুঝে গেছেন, তাহলে এটা নিয়ে আমার আর আলোচনা করার দরকার নাই। বলেন তো প্রোটোকল মানে আপনি কি বুঝেন, আমাকে একটু প্রোটোকলের ব্যাপারে একটু বলেন। ওকে, বলেন প্রোটোকল সম্পর্কে কে কি জানেন, এক লাইন করে আমাকে একটু লিখে দেন। প্রোটোকল কি, হোয়াট ইজ প্রোটোকল? তারপর আমি বলবো ইন্টারনেট প্রোটোকল কি, ইন্টারনেট প্রোটোকলে কি কি আছে, কি কি আপনাকে শিখতে হবে। এখানে আসলে কিছু জিনিস আপনাকে শিখতে হবে। আমি এখনো কোনো রিপ্লাই পাইনি। প্রোটোকল কি, হোয়াট ইজ প্রোটোকল, হোয়াট ইজ প্রোটোকল? আচ্ছা ঠিক আছে, আপনারা প্রোটোকল সম্বন্ধে জানেন না। প্রোটোকল হচ্ছে সেট অফ রুল, কতগুলো নিয়ম কানুন, কতগুলো আইন। তাহলে ইন্টারনেট প্রোটোকল কি? ইন্টারনেট প্রোটোকল হচ্ছে ইন্টারনেট রিলেটেড কতগুলো আইন কানুন, অর্থাৎ ইন্টারনেট বা নেটওয়ার্ক। হ্যাঁ, নেটওয়ার্কের মাধ্যমে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য যাবে, বা একটা হাব থেকে বিভিন্ন কম্পিউটারে তথ্য যাবে, বিভিন্ন কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত থাকবে। এগুলোর যে ডাটা ট্রান্সফার হবে, ডাটা ট্রান্সফারের জন্য নিয়ম থাকা দরকার না? নাকি নিয়ম ছাড়াই যে কোনো ভাবে যে কেউ যেভাবে খুশি করতে পারবে? অবশ্যই করতে পারবে না, কিছু নিয়ম আছে, সেট অফ ইনস্ট্রাকশন, সেট অফ রুল। এগুলো হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তাহলে ইন্টারনেট প্রোটোকল হলো কি, কতগুলো নিয়ম যেগুলো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা ট্রান্সফারের জন্য যে নিয়মগুলো প্রযোজ্য হয়, সেগুলো হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। একজনে লিখছেন, রবিউল ইসলাম লিখছেন ইন্টারনেট সিকিউরিটি। ডাইরেক্ট না, অনেকটা ইন্টারনেট সিকিউরিটি বলা যায়। কারণ এই প্রোটোকলের মাধ্যমে, এই প্রোটোকল আইনগুলো মেনে চললেই তো সিকিউরিটি মেনটেন হবে। ঠিক আছে, কতগুলো আইন বা কতগুলো নিয়ম। এখন এখান থেকে আমাদের কয়েকটা জিনিস পড়তে হবে, সেগুলো আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। ইন্টারনেট প্রোটোকল টিসিপি আইপি। আইপি মানে ইন্টারনেট প্রোটোকল, আইপি মানে ইন্টারনেট প্রোটোকল। টিসিপি মানে, টিসিপি কি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল, ট্রান্সমিশন মানে কি? ট্রান্সমিশন মানে হচ্ছে একটা থেকে আরেকটায় ডাটা বা কোনো কিছু যাওয়া, ট্রান্সমিশন করা। এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল। ওকে, এটা একটা গেল। এইগুলোর ফুল মিনিং জানবেন, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। এরপর রয়েছে আপনার এইচটিটিপি। এইচটিটিপি, এটা মানে কি? এইচটিটিপির ফুল মিনিং, এইচটিটিপির ফুল মিনিং, এইচটিটিপির ফুল মিনিং হাইপার টেক্সট, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, আরো কয়েকটা প্রোটোকল আমরা দেখি। এফটিপি, এফটিপি ফাইল ট্রান্সপোর্ট প্রোটোকল, এফটিপি ফাইল
ট্রান্সপোর্ট প্রোটোকল, ফাইল ট্রান্সপোর্ট প্রোটোকল। ওকে, এগুলো একটু সবাই লিখে ফেলেন, আপনার কমেন্ট বক্সে লিখে ফেলেন। যে লিখতে পারবে না সে আপনারটা দেখে শিখে ফেলবে। এই মোটামুটি এইগুলো যদি আপনারা পড়েন। আরেকটা হচ্ছে আপনার ইউজার ডাটাগ্রাম প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, ইউডিপি, ইউডিপি এগুলো একটু লিখে ফেলেন। এগুলো হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এইখান থেকে কোশ্চেন থাকে, এখান থেকে কোশ্চেন থাকে, যেমন আপনাকে এইচটিটিপি ফুল মিনিং কি বা নিচের কোনটি ইন্টারনেট প্রোটোকল, তখন আপনার এগুলো দেওয়া থাকবে, এর সাথে আরো হাবিজাবি কিছু দেওয়া থাকবে অন্য জিনিস, তখন আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনটা ইন্টারনেট প্রোটোকল বা এগুলোর ফুল মিনিং কি, এগুলো আসতে পারে। এরপর আমাদের আর কি আছে, এরপর আছে সার্চ ইঞ্জিন, আর রয়েছে দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি। আচ্ছা, সার্চ ইঞ্জিন নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রথমেই চলে আসে গুগল। সার্চ ইঞ্জিন নিয়ে কথা বললে আমাদের প্রথমেই চলে আসে গুগল। গুগল কত সালে আবিষ্কার হয়েছে, হ্যাঁ এই জিনিসটা জানবেন। আর হচ্ছে গুগল কোন কোম্পানি, গুগলের মালিকানা কার, এই জিনিসটা জানবেন। আর গুগল কত সাল থেকে কার্যক্রম শুরু করেছে, এই জিনিসটা জানবেন। আর জানবেন হচ্ছে বাংলাদেশের একটা এরকম সার্চ ইঞ্জিন রয়েছে, বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন রয়েছে, সেই সার্চ ইঞ্জিনটা জানবেন। কেউ কেউ আমাকে বলতে পারবেন যে সেই সার্চ ইঞ্জিনটার নাম কি? একটা এটাকে কি বলে, একটা ছোট একটা পতঙ্গ বা প্রাণীও বলা যায় না, পতঙ্গ বলা যায়, তার নাম বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন। এইটার নামটা একটু আমাকে বলেন কেউ, দেখি আপনারা পারেন কিনা, না পারলে আমি বলে দিব। এরপর আমরা বিগত বছরের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভেরি গুড, পিপিলিকা, ভেরি গুড, সবাই পারতেছেন আপনারা। কে কে লিখছেন আগে? ফারজানা সরকার, তারপর কামরুল হাসান শুভ, তারপর শারমিন রহমান শামা, আফসানা জামান জেমি, রবিউল ইসলাম, উম্মে সালমা সিদ্দিকা, সবাই জানেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পিপিলিকা সম্পর্কে একটু পড়বেন। আর অন্য যেগুলো আছে, এই যে অনেকে লিখছেন যে বিং, আলফাবেট, এগুলো সম্পর্কে একটু পড়বেন। তবে গুগল আর পিপিলিকা, গুগল থেকে ডাইরেক্ট চলে আসবে না, কারণ হচ্ছে একটা বাচ্চা শিশুও জানে যে গুগল একটা সার্চ ইঞ্জিন। সুতরাং যে জিনিসটা অ্যাভেলেবেল সবাই জানে, সেই জিনিসটা একটু ভিতর থেকে কোশ্চেন আসে। আর যে জিনিসটা অ্যাভেলেবেল সবাই জানে না, ওই জিনিস থেকে সরাসরি কোশ্চেন আসে। এগুলো আপনারা বিভিন্ন বছরের কোশ্চেনের, সব পরীক্ষা, যে কোনো পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন দেখলে আপনারা বুঝতে পারবেন। এরপরে লিখেছেন মনোয়ারা মিশু, মীরা মঞ্জিলা। ওকে, সবাইকে ধন্যবাদ। এখন আমরা একটু বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি। আরো কয়েকটা টার্ম আছে, এগুলো আসলে গুরুত্বপূর্ণ না, জানলে অ্যাডভান্স লার্নিং হলো, না জানলে দরকার নেই। আমাদের যতটুকু জানা দরকার ছিল আমরা এখান থেকে বলে দিয়েছি, আর যতটুকু এখানে বলি নাই আপনাদেরকে বলে দিয়েছি এগুলো দেখে নেওয়ার জন্য। যেমন মোবাইলের প্রজন্মটা আপনারা একটু দেখে নেবেন। এরপরে আমাদের এখান থেকে আমরা বিগত বছরের কিছু কোশ্চেন দেখি। এই যেটা বলছিলাম আপনাদের, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এ আপনাদের কাছে সবার কাছে বইটা আছে, দেখেন এখানে ব্যাখ্যা সহ দেয়া আছে যে নিচের কোন তিনটি থেকে একটি আলাদা, বা নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা। বুঝতেই পারতেছেন ব্যাখ্যা দেয়া আছে, ব্যাখ্যা যেগুলো দেয়া আছে সেগুলো নিয়ে আমার ব্যাখ্যা দেওয়ার তো কিছু নেই। মডেমের মাধ্যমে, মডেম তো সবাই চিনেন, মডেমের মাধ্যমে, মডেম আপনি ল্যাপটপের মধ্যে বা ডেস্কটপের মধ্যে দিলেন, তার মানে কি বললেন? তার মানে আপনি ইন্টারনেট কানেকশন করলেন।
এরপর আপনি পেন ড্রাইভ, ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে দিলেন, তার মানে কি আপনি ডাটা ট্রান্সফার করলেন, ডাটা নিলেন বা ডাটা দিলেন। হ্যাঁ, এই যন্ত্রগুলো তো সবাই জানেন। এরপরে আচ্ছা, ইমেল নিয়ে আমাদের কথা বলার কথা ছিল। ইমেইলের এখানে একটা কোশ্চেন রয়েছে, নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস? আমার বিশ্বাস যে আপনাদের সবার ইমেল অ্যাড্রেস আছে। ইমেল অ্যাড্রেসে দেখবেন আপনারা তিনটা অংশ আছে। ইমেল অ্যাড্রেসে কি অংশ আছে? তিনটা অংশ। একটা হচ্ছে আপনি নিজে ঠিক করে দিয়েছেন, একটা হচ্ছে আপনি নিজে ঠিক করে দিয়েছেন যে কি নামে হবে ইমেল অ্যাড্রেসটা, তারপর @, তারপর gmail.com হোক, yahoo.com হোক বা জিমরা.com হোক, যাই হোক, বা .gov.pd হোক, এরকম এরকম অংশগুলো রয়েছে। তাহলে একটা পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস, আপনার যদি নিজের ইমেল অ্যাড্রেস থাকে বা কারো ইমেল অ্যাড্রেস দেখেন, তাইলে আপনি যে কোনো জায়গা থেকে একটা পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস আপনি শনাক্ত করতে পারবেন যেটা একটা পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস। এখানে আছে নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস। যেহেতু উত্তর দেওয়া আছে আর আমরা দেখতেই পাচ্ছি যে কোনটা পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস, কোনটার পরে কোনটা থাকবে। আপনার নামের পরেই @, থাকবে, তারপর যেটা যেই কোম্পানি হবে company.com, গুগল হলে gmail.com, ইয়াহু হলে yahoo.com, অন্য কিছু হলে অন্য কিছু। গভর্নমেন্ট সরকারি যেগুলা, এগুলো হচ্ছে .gov.bd। এরপর আছে ইউআরএল। ইউআরএল জানবেন। ইউআরএল কিছুই না, জাস্ট কোনো ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইটের অ্যাড্রেস, কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসটাই হচ্ছে তার ইউআরএল। কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসটাই হচ্ছে তার ইউআরএল। এখানে যেভাবে ব্যাখ্যা দিয়েছে দরকার নেই। কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসটাই হচ্ছে তার ইউআরএল। শর্টকাট মনে রাখেন এবং ইউআরএল এর ফুল মিনিংটা মনে রাখেন। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, বুঝতেই পারছেন ইউনিফর্ম, কারণ একটা ওয়েবসাইটের নামের সাথে কখনোই আরেকটা ওয়েবসাইটের নাম মিলবে না, এক্স্যাক্টলি মিলবে না, এটা আলাদা থাকবে, ইউনিফর্ম নির্দিষ্ট করা থাকবে এবং এটা দিয়ে আপনি খুঁজে পাবেন। তো বুঝে যাচ্ছে যে এটা ইউনিফর্ম রিসোর্স লোকেটর এবং এটা হচ্ছে একটা ওয়েব অ্যাড্রেস সরাসরি, আর ইউআরএলটা, এই যে দুইটা জিনিস মনে রাখেন। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতি থেকে কি বলে, এই প্রশ্ন এখন আর আসবে না। এগুলো 2018 সালের সময় যখন টেলিমেডিসিন শুরু হয়েছিল আসে, তখন এটা একটা হট টপিক ছিল, তখন এটা আসছে, কিন্তু এখন এটা আসবে না। টেলিমেডিসিন ইন্টারনেটের মাধ্যমে যে দেয় এটা সবাই জানে। তারপরে জেনে রাখবেন, কারণ হচ্ছে যে কোশ্চেন করবে সেই কোশ্চেন খুঁজে না পাইলে পিছনের কোশ্চেন ঢুকাই দিবে, এটাই স্বাভাবিক। এরপর আপনাদেরকে কম্পিউটার ভাইরাস সম্পর্কে পড়ানো হয়েছিল। কম্পিউটার ভাইরাস কোনো ক্লাসে ছিল আমাদের, সফটওয়্যারের ক্লাস ছিল মেবি। কম্পিউটার ভাইরাস, এখানে ভাইরাস সম্পর্কিত কোশ্চেন দেখা যাচ্ছে। ভাইরাস সম্পর্কিত কোশ্চেনগুলো আপনারা জেনে ফেলবেন। ভাইরাস, অ্যান্টিভাইরাস, এখন কিন্তু ভাইরাসের চাইতে অ্যান্টিভাইরাসের গুরুত্বটা বেশি, কারণ হচ্ছে ভাইরাস বহুদিন পর পর একটা আসে এবং নাম করে, বা ওয়ার্ল্ড ওয়াইড বা কোনো দেশে বিশেষভাবে আক্রমণ করার পরে মানুষ তাকে চিনে। কিন্তু অ্যান্টিভাইরাস কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আরো শক্তিশালী, আরো ব্যাপক অ্যান্টিভাইরাস তৈরি হচ্ছে। সুতরাং রিসেন্ট যে অ্যান্টিভাইরাস গুলো বিভিন্ন জায়গায় ইউজ হয়, এই অ্যান্টিভাইরাস গুলোর নাম আপনারা লিপিবদ্ধ করে লিখে কোথাও রেখে দিবেন, যাতে পরীক্ষার সময় আপনি দেখে যেতে পারেন যে এই কয়টা হচ্ছে অ্যান্টিভাইরাস। ওইখানে দেখলে আপনার মাথা ক্লিক করবে, আপনার মনে থাকবে। এরপর আমাদের এখানে অনেকগুলো কোশ্চেন দেয়া আছে, সাথে সাথে কোশ্চেনের উত্তরও দেয়া আছে। এই কোশ্চেন গুলো এমনি এমনি দেয়া হয় না, এই কোশ্চেন গুলো রিসার্চ করে দেয়া হয়েছে যে এই টপিক থেকে কি কি ধরনের, যেমন আমি কতগুলো টপিক পড়ানোর সময় আপনাদেরকে বললাম যে এই জায়গা থেকে কোশ্চেন এভাবে আসতে পারে, আর এগুলো দরকার না, এগুলো থেকে কোশ্চেন আসবে না, এগুলো থেকে লিখিত কোনো পরীক্ষার জন্য কোশ্চেন আসতে পারে। তো এইভাবে এখানে যে কোশ্চেন গুলো সেট করা হয়েছে, এগুলো খুব হিসাব নিকাশ করে সেট করা হয়েছে। কোশ্চেন গুলোর উপর আপনারা গুরুত্ব দিবেন এবং যখন কোনো কিছু বুঝবেন না, কোনো কোশ্চেন মানে আপনি মিলাতে পারবেন না, তখন মুখস্থ করবেন না সরাসরি, তখন এটা বোঝার চেষ্টা করবেন। নিজে না পারেন কারো কাছ থেকে হেল্প নেবেন, আপনার নেটওয়ার্কের হেল্প নেবেন। ওকে, সেটা যদি না হয় তাহলে মানে সর্বজ্ঞানী তো আছে গুগল, যার কথা একটু আগে আমরা বললাম, সার্চ ইঞ্জিন গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিলে বিভিন্ন ডকুমেন্ট আসবে, সেইখান থেকে আপনি একটা উপযুক্ত ডকুমেন্ট থেকে আপনি নেবেন। গুগলে সার্চ দিলে, আমি গুগলের ব্যাপারে আরেকটা কথা বলি, কারণ গুগল আছে একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, তাই না? উন্মুক্ত প্ল্যাটফর্ম, এখানে যে কেউ যে কোনো কিছুই আপনার দিয়ে দিতে পারে, সেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আপনি সার্চ দিলে সব জায়গা থেকে আপনি নিবেন না, আপনি দেখবেন যে কোন সোর্স থেকে নিচ্ছেন। গুগল
বিভিন্ন সোর্স দিয়ে দিবে যে তুমি এটা বাবা এই সোর্সে ক্লিক করো, তোমাকে আমি 20টা সোর্স দিলাম, এই 20টা সোর্সের মধ্যে এই ব্যাপারে বলা আছে, তুমি সোর্সে ক্লিক করে জেনে নাও। এখন আপনি কোন সোর্সে ক্লিক করে জেনে নেবেন, সেই সোর্সটা রিলায়েবল সোর্স হতে হবে। আমরা দেখি যে ম্যাক্সিমাম টাইম আমরা কোনো কিছু উইকিপিডিয়া থেকে নেই। অ্যাকচুয়ালি উইকিপিডিয়া থেকে সবকিছু নেওয়া যাবে না, উইকিপিডিয়া থেকে সবকিছু নেওয়া যাবে না, কারণ উইকিপিডিয়া হচ্ছে একটা কমপ্লিটলি ফ্রি সার্ভিস। এটার জন্য উইকিপিডিয়া কোনো টাকা না, সমাজ সেবামূলক একটা সার্ভিস। এই সার্ভিসে প্রত্যেকেই কিন্তু কোনো ডকুমেন্ট চাইলে এডিট করতে পারে। আপনি চাইলেই কোনো একটা ডকুমেন্টের ব্যাপারে লেখা আছে, দেখবেন যে ওখানে ঢুকলে এডিট অপশন আছে, আপনি চাইলেই আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ওখানে ঢুকে আপনি এডিট করবেন। সুতরাং আপনার এইখান থেকে যে তথ্যগুলো হবে সেই তথ্যগুলো সবসময় রিলায়েবল না, রিলায়েবল জায়গা থেকে রিলায়েবল তথ্য নিতে হবে। ধরেন আপনি একটা তথ্য, কোন একটা তথ্য সার্চ করলেন গুগলে, আপনার বিবিসি থেকে একটা পেজ আসলো যেটা বলা আছে, আবার ধরেন আপনার নর্মাল যে কোনো জায়গা থেকে যেটা মানুষ চিনে না সেখান থেকে আসলো এটা বলা আছে, অবশ্যই আপনি বিবিসি থেকে এই তথ্যটা নেবেন, মোর রিলায়েবল হবে। তো আর বাংলাদেশ বিষয়গুলির কোনো তথ্য যদি আপনারা কখনো নেন, কারণ হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি অন্যান্য বিষয়গুলি পড়তে গেলে আপনাদের তো গুগল সার্চ করতেই হয়, নেন তাহলে বাংলা পিডিএফ থেকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা সরকারি তো তথ্যটা, এই তথ্যটা আপনার বিভিন্ন পরীক্ষায় যারা পরীক্ষা নেবেন বা যারা পরীক্ষক আছেন তারা কিন্তু এটা ফলো করবে, আপনার একটা স্ট্রং একটা ইয়ে হবে আর কি, এটা কি বলে সাপোর্ট হবে যে আপনি বাংলা পিডিএফ থেকে নিলে। তো বাংলা পিডিএফ থেকে তথ্য কালেক্ট করার চেষ্টা করবেন, যদিও বাংলা পিডিএফ অনেক ব্যাকডেটেড তথ্য থাকে, অনেক ভুল তথ্য থাকে, তারপরও রিলায়েবল সোর্স একটা। তো অনেক কথা বললাম, আর যেগুলো বললাম এগুলো ফলো করবেন। আর হচ্ছে কি, আপনি যেটা আমি শুরুতেই বলছিলাম যে আমি কিছু কথা আজকে বলবো, আজকে আমার শেষ ক্লাস এখানে আপনাদের সাথে, সেটা হচ্ছে চাকরি প্রার্থী দুই ধরনের আছে। একটু মনোযোগ দিয়ে শুনেন, চাকরি প্রার্থী দুই ধরনের রয়েছে। এক ধরনের প্রার্থী হচ্ছে আমাকে একটা চাকরি পেতেই হবে, সেটা আপনার লেভেল অনুযায়ী, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার সামাজিক চাহিদা অনুযায়ী আপনি, কারো হতে পারে যে আমার প্রাইমারি চাকরিটা পেতেই হবে, এটা পাইলেই হি অর শি ইজ হ্যাপি। কারো কারো হচ্ছে আমাকে না বিসিএস ক্যাডার হতে হবে, আমাকে এই ক্যাডারে যেতে হবে, ওইটা পাইলে সে হ্যাপি। যে যেটা পেতে চান সেটার জন্য সেই লেভেলের পরিশ্রম করতে হবে। তো দুই ধরনের পরীক্ষার্থী যেহেতু আছে, এক ধরনের পরীক্ষার্থী, আচ্ছা আজান হচ্ছে, আমরা এই 1 মিনিট আমি একটু মানে কথা বন্ধ করি, তারপর আবার বলি। তো যেটা বলছিলাম যে দুই ধরনের চাকরি প্রার্থী থাকে সব সময়। এক ধরনের চাকরি প্রার্থী হচ্ছে অন্যের দেখা দেখি পরীক্ষা দেয়, দেখি পাশ করি কিনা, বা মানে মহিলাদের ক্ষেত্রে যেটা হয় যে চাকরি পেলেও চলবে, না পেলেও চলবে, আরেকজন দিচ্ছে তার জন্য মানে তার পাশাপাশি সে দেখে দেখে দিচ্ছে, বা ছেলেদের জন্য এরকম হয় যে অতটাই মানে গুরুত্ব নেয় না। আসলে আপনি যখন কোনো কাজ করবেন তখন সমস্ত মন প্রাণ অন্তর দিয়ে কাজ করবেন, আপনি যখন পরিশ্রম করবেন না তখন প্রকৃতি আপনাকে সাকসেস দিবে না, এমনি এমনি আসবে না, ঠিক আছে? আপনাকে পরিশ্রম করতে হবে। দেখেন, কোন সিস্টেমের মধ্যে ইনপুট না দিলে, আমরা কম্পিউটার নিয়ে তো কথা বললাম এতদিন, ইনপুট না দিলে আউটপুট পাবেন? ইনপুট দিলেও অনেক সময় আউটপুট পাওয়া যায় না, কারণ মিস হইতে পারে, কিন্তু ইনপুট না দিলে আউটপুট পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যারা প্রকৃত পক্ষে চাকরি পেতে চান, যাদের দরকার, তাদের এরকম একটা ভিতরে একটা আর্টস থাকতে হবে যে আমাকে চাকরিটা পেতেই হবে।
এরকম একটা আর্জ নিয়ে আপনি পড়বেন এবং আপনার সর্বোচ্চ শারীরিক মানসিক শক্তি প্রয়োগ করবেন। উপরওয়ালা নিশ্চয়ই আপনার শ্রমের মূল্য আপনাকে দিবে। আর যদি নিজেকে নিজে ফাঁকি দেন তাহলে লাভ নাই। আমি আপনাকে বলি যে ভাই, একজন মানুষ, দুজন পরীক্ষার্থী আছে, 33-এ পাস, ধরেন 33-এ, আমাদের নামত 33-এ পাস। একজন ভালো রকম চেষ্টা করলো, সে 33 পাইল। আরেকজন একটু কম চেষ্টা করলো, সেও যথেষ্ট পরিশ্রম করছে, একটু কম চেষ্টা করলো, সে 32 পাইল। এখন এই যে 32 পাইলো, সে যদি চেষ্টা না করতো সে কি পাইতো? 0 পাইতো না? 0 আর 32-এর মধ্যে কোনো পার্থক্য আছে? দুটাই ফেল। তাহলে যে 32 পাওয়ার জন্য যেই কষ্টটুকু করলো, ওই কষ্টটুকু তো ফাউল, ওটাই তো তার জরিমানা, ওটাই তো তার লস। ওই সময়টা সে রেস্ট নিতে পারতো, ওই সময় টিভি দেখতে পারতো। আমার এই কথার মানে হচ্ছে, আপনি যদি চাকরি পাইতে চান, সিরিয়াসলি পড়াশোনা করেন, চাকরি পাবেন। আর চাকরি যদি না পাইতে চান, অর্ধেক করে আপনার টাইমটা কেন নষ্ট করতেছেন? এই টাইমে আপনি ঘুমান, এই টাইমে আপনি বন্ধুদের নিয়ে ঘুরেন। শুধু শুধু 32 পাওয়ার পড়া পড়লে তো হবে না। আপনাকে পড়লে চাকরি পাওয়ার পড়া পড়তে হবে, না পড়লে স্টপ করতে হবে। অর্ধেক করে আপনার কাজ নষ্ট করে, সময় নষ্ট করে, টাইম নষ্ট করে লাভ নাই। বদনামও আপনি পাবেন যে এত জায়গায় পরীক্ষা দিয়েছে, সে তো টিকে নাই। মানুষ কিন্তু এটা বলবে, নিন্দুকেরা বসে আছে বলার জন্য। ওকে, সো সবার জন্য শুভকামনা থাকলো। সবাই যাতে আপনাদের সমস্ত শক্তি দিয়ে, সমস্ত বুদ্ধি, সমস্ত প্রাণ দিয়ে চেষ্টা করে নিজ নিজ চাহিদা অনুযায়ী বা নিজ নিজ আকাঙ্ক্ষা অনুযায়ী চাকরি পেতে পারেন, সেই দোয়া করছি। আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো পোস্টে বা কোনো সময় আপনাদের সাথে দেখা হতে পারে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, স্বাস্থ্য বিধি মেনে চলবেন। এখন তো খুব খারাপ অবস্থা। আর এতদিন পড়ালাম, যদি কোনো কথায় বা কোনো কিছুতে ভুল থাকে সেটা নিজ গুণে মার্জনা করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।